ডক্টর চলে গেল। কিছুক্ষণ পর আনায়াকে বের করা হলো অপারেশন থিয়েটার থেকে। অর্ণব নিষ্প্রভ চোখে তাকালো প্রেয়সীর মুখখানে। হাস্যোজ্জ্বল মুখটা কেমন চুপসে গেছে, মুখ ফ্যাকাশে হয়ে গেছে। কয়েক মুহূর্তের ব্যবধানে মেয়েটার কতটা পরিবর্তন হয়ে গেছে। অর্ণবের মায়া হলো, অপরাধ বোধ জেগে উঠল ওর মনে। অর্ণব ডক্টরকে রিকোয়েস্ট করে কেবিনে ঢুকলো। আনায়ার পাশে বসে ওর হাত আঁকড়ে ধরে বসে আছে। অর্ণবের চোখে পানি টলমল করছে। মুহূর্তের ব্যবধানে অর্ণবের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আনায়ার করুণ অবস্থা দেখে ওর মনে হিংস্রতা জেগে উঠল। ও তাকে ছাড়বে না, যার জন্য ওর এত সাধের বউয়ের এই অবস্থা। অর্ণব পকেট থেকে ফোন বের করলো, ডায়াল করলো কারোর নাম্বারে। ওপাশ থেকে রিসিভ হতেই বলা শুরু করলো। যে কুত্তা বাচ্চা আমার বউকে গুলি করছে আমি ওকে চাই। 1 ঘন্টার মধ্যে ওকে আমার আস্তানায় দেখতে চাই। ওর কলিজা কেটে কুচি কুচি করে আমি কুকুরকে খাওয়াবো। আর এর বাচ্চারা এত সাহস আমার বউয়ের দিকে নজর দেয়, ওকে আমি খুন করে ফেলবো। গধূলি বিকেলে আকাশ সূর্যের আলোয় রক্তিম বর্ণ ধারণ করেছে। বিকেলের শেষ প্রহর, সূর্য অস্ত্র যাচ্ছে পশ্চিম আকাশে। অর্ণব এখনও আনায়ার হাত ধরে বসে আছে, কিন্তু আনায়ার জ্ঞান ফেরার নাম নেই। অর্ণব অপেক্ষার প্রহর গুনছে। হঠাৎ অর্ণবের ফোন বেজে উঠতেই ও সাথে সাথে ফোন সাইলেন্ট করে দিল। প্রয়োজনীয় ফোন না ধরলেই নয়, তাই অর্ণব কেবিন থেকে বেরিয়ে গেল। কেবিনে বসে কথা বললে আনায়ার সমস্যা হবে। অর্ণব যাওয়ার আগে নীলিমাকে আনায়ার পাশে থাকতে বলে গেল। বাহিরে জানালা দিয়ে কেউ একজন তাকিয়ে আছে আনায়ার দিকে। চোখ তার ছলছল করছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। নীলিমা বসে আছে। হঠাৎ খেয়াল করলো আনায়ার চোখের পাপড়ি নড়ছে। আনায়া ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করছে। নীলিমা সাথে সাথে নার্সকে ডেকে বলল। নার্স ডক্টরকে ডেকে নিয়ে এলো। ডক্টর আনায়াকে চেক করে বলল, ম্যাম, আউট অফ ডেঞ্জার। এখন আর কোনো ভয় নেই। আপনারা এখন ওনার সাথে দেখা করতে পারেন, তবে ওনার আশেপাশে ভিড় করবেন না। এক এক করে দেখা করবেন। ওনাকে বেশি প্রশ্ন করবেন না, উনি যেন উত্তেজিত না হয়। ওনার এখন রেস্ট প্রয়োজন, তাই ওনাকে রেস্ট নিতে দিন। ডক্টর চলে গেছে। আনায়া পিট পিট করে তাকাচ্ছে। ওর আশেপাশে সবাই আছে, তবে একটা মানুষ নেই। কোথায় সে? সুস্থ আছে তো? আনায়ার মনে অর্ণবকে ঘিরে হাজার প্রশ্ন। এখানে ওর সকল আপনজন রয়েছে, তবুও কেউ যেন নেই। আনায়া অর্ণবকে না দেখতে পেয়ে জিজ্ঞেস করল, এমপি সাহেব কোথায়? উনি ঠিক আছে তো? তোমরা সবাই এখানে কেন? উনি কোথায়? ওনাকে দেখছি না কেন? কি হলো? কেউ কিছু বলছো না কেন? আনায়া উত্তেজিত হয়ে পড়ছে। উত্তেজনা ওর জন্য ক্ষতিকর। নীলিমা ওকে শান্ত হতে বলল, অর্ণব এতক্ষণ এখানেই ছিল, এক মুহূর্তের জন্য তোমাকে কাজ ছাড়া করেনি। হঠাৎ একটু বাইরে ফোন আসা বাইরে গেছে, এখনই চলে আসবে। আনায়া কিছুটা শান্ত হলো। একে একে কেবিন থেকে সবাই বেরিয়ে গেল। রয়ে গেল শুধু নীলিমা, মিহি আর অহনা। সেই সময় কেবিনে অর্ণব প্রবেশ করলো। আনায়ার জ্ঞান ফিরতে দেখে ওর পাশে গিয়ে বসলো। অর্ণবকে পাশে বসতে দেখে আনায়া উঠে বসার চেষ্টা করলো। অর্ণব ধরে উঠিয়ে বসালো সাবধানে। আনায়ার সাথে সাথে অর্ণবকে জড়িয়ে ধরলো। অর্ণব আচমকা এভাবে জড়িয়ে ধরায় একটু পিছিয়ে গেল। নিজেকে সামলে অর্ণব নিজেও আনায়াকে জড়িয়ে ধরল। নীলিমা মিহি অহনাকে ইশারা দিয়ে বেরিয়ে গেল। মিহি আর অহনাও নীলিমার পিছু পিছু চলে গেল। দুজনকে একা ছেড়ে দিল। একই ভঙ্গিতে নিঃশব্দে একে অপরকে জড়িয়ে রাখলো দুজন। আনায়া ধীর কণ্ঠে বলল, এমপি সাহেব, আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? অর্ণব অবাক হলো। মেয়েটাই অসুস্থ অবস্থায় ওর কথা ভুলেনি। ওকে সরিয়ে নিজে ওর জায়গায় গুলি খেল। এখন এই যে নিজে অসুস্থ, তার কোনো খবর নেই। উল্টো ও কেমন আছে সেটা জিজ্ঞেস করছে। অর্ণবের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। অর্ণবকে কিছু বলতে না দেখে বলল, কি হলো? কিছু বলছেন না কেন? আপনার কিছু হয়েছে নাকি? দেখি তো, ছাড়েন তো, কি হয়েছে আপনার? শান্ত হও মেয়ে, এত উত্তেজিত হয়েও না। উত্তেজনা তোমার শরীরের জন্য এখন ভালো না। তোমার এমপি সাহেব একদম সুস্থ আছে, এই তো তোমার চোখের সামনে বসে আছে। কিন্তু তোমার এই অসুস্থতা তোমার এমপি সাহেবের বুকে তীরের মতো বিচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে তার হৃদয়। বুকে চিনচিন ব্যথা হচ্ছে। তুমি কি করবে এই ব্যথার অবসান? রাখবে কে এই বুকে মাথা? প্রশান্তি দিবে এই বুকে? আনায়া চুপটি করে অর্ণবের বুকে মাথা রাখল।
এই বুকেরই তো ওর সকল শান্তি নিহিত। অর্ণবের উথাল পাথাল বুকে এক পশলা বিশ্রী হানা দিল। এতক্ষণে একটুখানি শান্ত হলো মন। ডক্টর আবার এসে আনায়াকে দেখে গেছে, বলে সে কয়েকদিন হসপিটালে থাকতে হবে, কিন্তু অর্ণব তা মানতে নারাজ। ও কোনো মতেই আনায়াকে হসপিটালে রাখবে না। ও আনায়াকে আজকেই বাড়িতে নিয়ে যাবে। অতপর সিদ্ধান্ত নেওয়া হলো আনায়াকে ওদের বাড়িতে নিয়ে যাওয়া হবে। আবির কোনো মতেই আনায়াকে ছাড়বে না। ওর কথা, আনায়া ওদের বাড়িতে ওর চোখের সামনেই থাকবে। সুস্থ হলে না হয় ও বাড়ি যাবে। এখানে আশালতা বেগম, নীলিমা, মিহি সবাই মিলে সেবা করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। অর্ণব প্রথমে অমত করলেও পরে রাজি হয়ে গেল। আনায়ার জন্য নীলিমা স্যুপ বানিয়ে এনেছে। নীলিমা স্যুপের বাটি হাতে নিয়ে আনায়াকে খাওয়াতে গেলে আনায়া বলল, ভাবি আমাকে দাও, আমি নিজেই খেয়ে নিচ্ছি। আমি খাইয়ে দিচ্ছি, চুপচাপ ভদ্র মেয়ের মতো খাও। আমার ডান হাত তো ঠিকই আছে, তুমি আমাকে দাও। আমি নীলিমা চোখ রাঙিয়ে তাকালো। আনায়া আর কিছু বলতে পারল না, ভদ্র মেয়ের মতো চুপচাপ বসে রইল। নীলিমা খাওয়াতে নেবে এমন সময় কোথা থেকে অর্ণব এসে ছো মেরে ওর হাত থেকে খাবারটা নিয়ে নিল। আমার বউকে আমি খাইয়ে দিব। নীলিমা সরে গেল। অর্ণব বসলো আনায়ার পাশে। স্যুপটা খুবই গরম, ধোয়া উঠছে। অর্ণব একটু একটু করে ফু দিয়ে আনায়াকে খাইয়ে দিচ্ছে। আনায়াও ভদ্র মেয়ের মতো চুপচাপ খেয়ে নিল। অর্ণব খাওয়ানো শেষে আনায়ার মুখ মুছে উঠতে নিল। আনায়া ওর হাত ধরে আটকে দিল। অর্ণব জিজ্ঞেস করলো, কিছু বলবে? আপনি কিছু খেয়েছেন? তুমি অসুস্থ মানুষ, এতদিকে মাথা না ঘামিয়ে রেস্ট নাও। অর্ণব উঠে চলে যেতে নিল। আনায়া এবার শক্ত কণ্ঠে বলে উঠল, আমি আমার প্রশ্নের উত্তর চাই। অর্ণব কিছু বলবে তার আগে নীলিমা বলল, তোমাকে হসপিটালে আনার পর থেকে অর্ণব এদিক ওদিক ছোটাছুটি করেছে, একটুও শান্তি মতো বসেনি, কিছু মুখেও দেয়নি, ছেলেটা এক ফোঁটা পানিও খায়নি। অর্ণবকে উদ্দেশ্য করে বলল, আপনি এক্ষুনি খাবার খাবেন, আমি কোনো বাহানা শুনতে চাই না। ভাবি ওনাকে নিয়ে যাও তো। আমি কোথাও যাব না, তোমার এখানেই বসে থাকবো। আমি চলে গেলে তোমার পাশে কে থাকবে? অহনা আছে, ও থাকবে। আপনি যান, খেয়ে তারপর আসবেন। অর্ণব নীলিমা চলে গেল। আনায়া একটু চোখ বুঝলো। ওর শরীর ভালো লাগছে না, হাতে ব্যথা করছে। হাতে ব্যান্ডেজ ও সেলাই লাগানোর কারণে হাতটা নড়াতেও পারছে না। সন্ধ্যা থেকে আনায়াকে বাড়িতে নিয়ে আসা হলো। আবির এখনো বোনের সাথে দেখা করেনি। অর্ণব বাহিরে গিয়েছে। এই সময় আবির এলো। আনায়া ঘুমিয়ে আছে। ওকে হাই পাওয়ারের ওষুধ দেওয়া হয়েছে। আবির নিশ্চুপে এসে বসলো বোনের পাশে। আদরের বোনের এই হাল দেখে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কিছুক্ষণ বসে থেকে আনায়ার কপালে চুমু দিয়ে উঠে দাঁড়ালো। বেরিয়ে যাবে এমন সময় অর্ণব রুমে ঢুকলো। দুজনে চোখাচোখি হলো। আবির চলে যেতে নিল। কথা বলবি না আমার সাথে? আবির দাঁড়িয়ে পড়ল, কিন্তু কি বলবে ভেবে পেল না। অর্ণব আবিরের সামনে দাঁড়িয়ে বলল, কি হলো, কথা বলবি না আমার সাথে? এখনো রাগ করে আছিস? আমি মানছি আমার ভুল ছিল, আমার কারণে আনায়ার এই অবস্থা। তোর যা ইচ্ছে তাই বল, তবু আমার সাথে কথা বল প্লিজ। আবির হঠাৎ অর্ণবকে চাপড়ে ধরল। সরি দোস্ত, তখন আমার মাথা ঠিক ছিল না। বনুর এই অবস্থা দেখে যা মুখে এসেছে তোকে তাই বলেছি। আমার এগুলো বলা উচিত হয়নি। আমি তো জানি তুই বনুকে কতটা ভালোবাসি। আমার নিজের কাছে লজ্জা লাগছিল, তাই তোর সাথে কথা বলিনি। আরে সমস্যা নেই, যা হয়েছে হয়েছে, এখন এসব ভুলে যা। আমরা সবাই মিলে আনায়ার খেয়াল রাখবো, তাহলেই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। অর্ণব একটু থেমে হিংস্রতা নিয়ে বলল, তবে ওর এই অবস্থার জন্য যে দায়ী, আমি তাকে ছাড়বো না, জ্যান্ত পুঁতে ফেলবো তাকে আমি। দু বন্ধুর মাঝে মান অভিমান শেষ হলো। অর্ণব আবির আরও কিছুক্ষণ কথা বলল। কথা শেষ করতেই আবির চলে গেল। অর্ণব রুমে ঢুকতেই নজরে এলো আনের ঘুমন্ত মুখ। কি মায়াবী সেই মুখশ্রী, তাকালেই তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। প্রেয়সীর এই হাল অর্ণব সহ্য করতে পারছে না। কষ্ট হচ্ছে, পীড়া দিচ্ছে বুকে। গভীর রাত্রে সবাই ঘুমে মগ্ন। আবছা আলোয় আলোকিত ঘর। চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে একটা যুবককে। তার সামনে ক্ষিপ্ত চোখে তাকিয়ে আছে এক সুদর্শন যুবক। তবে তাকে দেখে এখন খুবই ভয়ঙ্কর লাগছে। অর্ণব পুনরায় জিজ্ঞেস করল, তার বাচ্চা, সত্যি করে বল তোকে কে পাঠাইছে? কার কথাতে আমার বউয়ের উপর গুলি চালাইছিস? সত্যি করে বললে তো শাস্তি কম হবে। তাড়াতাড়ি বল,
তাহলে এই যে বন্দুক দেখছিস, এর মধ্যে যতগুলো গুলি আছে সবগুলো তোর মাথায় চালান করে দিব। এই নিয়ে চারবার অর্ণব ছেলেটাকে প্রশ্ন করল, তবে প্রতিবারই একই উত্তর। অর্ণব ভাবল এবার হয়তো ছেলেটা অন্য কিছু বলবে, তবে ওকে ভুল প্রমাণ করে ছেলেটা বলল, আমাকে কেউ পাঠায়নি, আমি নিজে গুলি করেছি। আমাকে কেউ পাঠায়নি, কেউ না। অর্ণবের মাথা গরম হয়ে গেল। ওর দলের ছেলে আরিফকে ইশারায় কিছু বলল। আরিফ একটা সুইচ টিপ দিতেই ছেলেটা কখন পিতারি চিৎকার করে উঠল। অর্ণব বাঁকা হাসলো। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। সুইচ অফ করা হলে ছেলেটা তড়িঘড়ি বলা শুরু করলো। আমি বলছি, কে আমাকে গুলি করতে বলছিল? অর্ণব বাঁকা হেসে বলল। এই তো লাইনে এসেছিস, তাড়াতাড়ি বল। ছেলেটা তোতলাতে তোতলাতে বলল, আমাকে পাঠিয়েছে। আমাকে পাঠিয়েছে নিশান স্যার, তবে ম্যামকে না, আপনাকে শ্যুট করার জন্য। আপনাকে শ্যুট করার সময় ম্যাম আমাকে দেখে ফেলে আর আপনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, তাই গুলি গিয়ে ম্যামের গায়ে লাগে। অর্ণব আগেই আন্দাজ করেছিল এটা নিশানের কাজ, কিন্তু শিওর ছিল না। রাজনীতিতে শত্রুর অভাব নেই, তাই শিওর না হয়ে কিছু করতেও পারছিল না। অর্ণব বাঁকা হেসে ছেলেটার দিকে তাকিয়ে বলল, তোর সাহস আছে বলতে হবে, তাহলে এমপি অর্ণব শিকদারকে মারতে আসিস। হ্যাঁ, কিন্তু এই সাহসী যে তোর ধ্বংস ডেকে আনবে। তোর একবারও বুক কাঁপলো না? একবারও ভাবিসনি অর্ণব শিকদার জানতে পারলে তোর কি হাল করতে পারে? নিজের এই দুঃসাহসিকতার ফল ভোগ করার জন্য প্রস্তুত হ। অর্ণব একটা ছেলেকে ইশারা দিল। ছেলেটা সায় জানাতেই অর্ণব বেরিয়ে এলো বাহিরে। ভেতর থেকে আর্তনাদ শোনা যাচ্ছে, করুণ সেই আর্তনাদ। অর্ণব বাঁকা হাসল। ওকে শেষ করতে যে আসবে তাকে নিজেকে শেষ হতে হবে। পকেট থেকে ফোন বের করলো, ডায়াল করলো কারোর নাম্বারে। রিসিভ হতেই বলা শুরু করলো, নিশান আহমেদকে আমার চাই, এই মুহূর্তে চাই, যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমার সামনে দেখতে চাই। গরিব। অপর পাশের জনকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিল। ফোনটা পকেটে ঢুকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। এখনো চোখের সামনে আনার সেই রক্তাক্ততার ঘটনা ভেসে ওঠে। অর্ণব এক মনে আকাশের দিকে তাকিয়ে রইল। ঘুটঘুটে অন্ধকার ঘরে আলো জ্বালানো হলো। আলোর ঝলকানিতে মুহূর্তেই চারিপাশ আলোকিত হয়ে উঠল। ফ্লোরে চোখ বাঁধা অবস্থায় পড়ে আছে এক যুবক। অর্ণব এক পা করে এগিয়ে গেল কাছে, খুলে ফেলল চোখের বাঁধন। ছেলেটা চেঁচিয়ে বলল, তুই তুই এখনো মরিসনি? তুই এখানে কিভাবে? তোর তো এতক্ষণ টপকে যাওয়ার কথা। তুই মরে গিয়ে ভূত হয়ে আসিসনি তো? আমাকে এখানে এভাবে এনেছিস কেন? কি হলো? কথার উত্তর দিচ্ছিস না কেন? অর্ণব রয়ে শুয়ে বলল, কুল ব্রো, ক্রুল। এত হাইপার হওয়ার কিছু নেই, এক এক করে সব প্রশ্নের উত্তর পাবি। এখন এতটুকু জেনে রাখ, আমি বেঁচে আছি আর তোর সামনে দাঁড়িয়ে আছি। অর্ণব একটা চেয়ার নিয়ে নিশানের বরাবর বসলো, এক পা তুলে রাখলো আরেক পায়ের ওপর। আমাকে মারার জন্য লোক পাঠিয়েছিলি, কিন্তু কেন? আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে মারতে চাইছিস কেন? হ্যাঁ, আমি তোকে মারার জন্য লোক পাঠিয়েছি। তোকে আমি শেষ করে দিতে চাই, একদম খুন করে ফেলতে চাই তোকে। তোকে আমার সহ্য হয় না, সহ্য হয় না তোকে আমার। নিশান ক্ষিপ্ত স্বরে কথাগুলো বলে থামল। তবে অর্ণব একদম শান্ত। ঝড় আসার আগে পরিবেশ যেমন শান্ত থাকে তেমন শান্ত। মারতে চাস ঠিক আছে, তবে কারণটা কি শুনি। কারণ তুই আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিস, সবকিছু। ছোটবেলা থেকে আমি সব সময় সবকিছুতে ফার্স্ট হতাম, কখনো সেকেন্ড হইনি। কিন্তু তুই স্কুলে আসার পর থেকে আমি সব সময় সেকেন্ড হতাম। আমার ফ্রেন্ডরা আমায় নিয়ে মজা নিত, সেই সকল টিচার আমাকে ভালোবাসতো, তারা তোকে বেশি প্রায়োরিটি দিত। আমার সবকিছু তোর হয়ে যাচ্ছিল, আমার জায়গাটা তুই কেড়ে নিয়েছিলি, যেটা আমি মোটেও সহ্য করতে পারতাম না। তোকে দেখে আমার হিংসা হতো। আমি আমার জিনিসে অন্য কারো ভাগ্য কখনো মেনে নিতে পারি না। তোর মনে আছে স্কুলে তুই একবার সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছিলি? সেদিন আমি তোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম। কেউ না দেখলেও সেদিন ইমন সেটা দেখে ফেলে ও আমাকে ব্ল্যাকমেল করে, ও সবাইকে বলে দিবে। তখন আমি ওকে ভয় দেখাই, বলি ও যদি সত্যি করে বলে দেয় তাহলে আমি ওকে ফাঁসিয়ে দিব। ওর কাছে তো কোনো প্রমাণ নেই, সবাই ওর থেকে আমাকে বেশি বিশ্বাস করবে। সে ভয়েও চুপ করে যায়। সেইবার
পরীক্ষায় আমি ফার্স্ট হই, তখন আমার মাথায় আসে তুই না থাকলেই আমি আমার সবকিছু ফিরে পাবো। এরপর আমি সিদ্ধান্ত নেই আমি তোর সাথে মিশে তোকে শেষ করব। তাই তো নিজের সাথে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম, তুই আমার সাথে বন্ধুত্ব করেছিলি। তোর বিশ্বাসের সুযোগ নিয়ে আমি অনেকবার তোকে শেষ করতে চেয়েছিলাম, তবে পারিনি। প্রতিবারই তুই কোনো না কোনো ভাবে বেঁচে যেতি। মনে আছে একবার আমরা বন্ধুরা মিলে নদীর পাড়ে পিকনিক করতে গিয়েছিলাম, তুই পা পিছলে পানিতে পড়ে গিয়েছিলি। সেদিন আমি সেখানে পানি দিয়ে জায়গাটা পিচ্ছিল করে রেখেছিলাম। আমি জানতাম তুই সাঁতার পারিস না, ভেবেছিলাম তুই পানিতে ডুবে মরে যাবি। তবে সেদিনও তোর ভাগ্য তোর সাথে ছিল, তাই সবাই তোকে টেনে পানি থেকে তোলে। এরপর আমি সিদ্ধান্ত নিলাম আমি তোর থেকে তোর সবচাইতে প্রিয় জিনিসটা কেড়ে নেব। প্রতিবারের মতো সেবার আর আমি হেরে যাইনি, তোর থেকে তোর প্রিয় জিনিসটা কেড়ে নিয়েছিলাম। তারপর তোর নামে মিথ্যা অপবাদ দিয়ে তোকে ভার্সিটি থেকে বের করেছি। এরপর তুই চলে গেলি দেশের বাইরে, তবে এবারও তোর ভাগ্য তোর সাথে ছিল, তাই তুই পুনরায় তোর প্রিয় জিনিসটা নিজের করে পেয়েছিস। তাই এবার আমি ভেবেছি তোকে একেবারে মেরে ফেলবো। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। তবে অবাক করার বিষয় দেখে এবারও তুই বেঁচে গেলি, আর আমি প্রতিবারের মতো হেরে গেলাম। নিশান থামল। একসাথে এত কথা বলায় হাঁপাচ্ছে। অর্ণব কিছুটা অবাক হয়েছে। নিশান এতবার ওর ক্ষতি করতে চেয়েছে ও সেটা ভাবেও নি। এই সামান্য বিষয় নিয়ে নিশান এত কিছু করবে এটা ওর ভাবনাও ছিল না। ছোটবেলা থেকেই ও পড়াশোনায় খুবই মনোযোগী ছিল। পড়তে ওর খুবই ভালো লাগতো। সবসময় ক্লাসে ফার্স্টও হতো। স্কুলের সকল টিচার ওকে খুব আদর করত। সবাই ওকে অনেক ভালোবাসত। তবে এই সামান্য বিষয়ে কেউ যে এত বড় শত্রুতা করতে পারে ওর এটা জানা ছিল না। নিশানের জন্য ওর জীবন থেকে কত কিছু হারিয়ে গেল। অর্ণবের সেসব জিনিসের জন্য আফসোস নেই, তবে বন্ধুত্বের আড়ালে শত্রুতা ছিল এটা ওর ভাবনারও অতীত। তোকে আমি কি বলবো বা আমার কি বলা উচিত সেটা আমি জানি না, তবে তুই যে কাজগুলো করেছিস তার জন্য তোকে শাস্তি পেতে হবে। তোর জন্য আজকে আমার বউয়ের এই অবস্থা, তোর জন্য আমি আমার প্রিয় জিনিসটা হারিয়েছিলাম, তোর জন্য আমাকে দেশ ছাড়তে হয়েছে। তোকে আমি ছাড়বো না। আমার বউয়ের এই অবস্থার জন্য তুই দায়ী। তোকে আমি ছাড়বো না, একটুও ছাড়বো না। অর্ণব হাতে মোটা একটা রড নিল, এলোপাথারে মারা শুরু করলো নিশানকে। নিশান আর্তনাদ করে উঠছে, তবে আজকে অর্ণবের মনে একটু মায়া দেওয়া হচ্ছে না। ও মেরেই যাচ্ছে নিশানকে। ওর পাশে দাঁড়িয়ে আছে অনেকে, তবে কেউ ওকে থামালো না। এক দফা মারার পর অর্ণব থামল। পাশে থাকা আরিফকে কিছু একটা নিয়ে আসতে বলল। আরিফ জিনিসটা এনে অর্ণবের হাতে দিল। অর্ণব নিশানের পাশে বসে ওর হাত ব্লেড দিয়ে রক্তাক্ত করে ফেলল। অর্ণব হিংস্র কণ্ঠে বলল, তোর জন্য আমার প্রেয়সীর শরীর থেকে যতটা রক্ত ঝরেছে আমি তোর শরীর থেকেও ততটাই রক্ত ঝরাবো। নিশান ব্যথায় চিৎকার করছে, তবে সেই চিৎকার অর্ণবের কান পর্যন্ত পৌঁছচ্ছে না। অর্ণব ওকে আঘাত করে যাচ্ছে, একের পর এক আঘাত। অর্ণব যেন নিজের মধ্যে নেই, প্রতিশোধের নেশায় মত্ত হয়ে পড়েছে। অগণিত আঘাত করে চলেছে। অনেকক্ষণ পর অর্ণব থামল, ধপাস করে বসে পড়ল পাশের চেয়ারে। নিশানের অবস্থা খুবই খারাপ, হাত দিয়ে অঝরে রক্ত পড়ছে। অর্ণব একবার চাইল সেদিকে, মুহূর্তে মুখ ঘুরিয়ে নিল। আরিফকে ডেকে বলল, ওকে হসপিটাল ভর্তি করে দিয়ে আয়। আমার বউ যেই কেবিনে ছিল ওকে তার পাশের কেবিনে রেখে আসবি। নিশানের সামনে যেয়ে বলল, এবারের মতো তোকে ছেড়ে দিলাম, তোর প্রাণ ভিক্ষা দিলাম। এর পরের বার তোকে আমার বউ বা আমার আশেপাশে দেখলে খুন করে ফেলবো, একদম জানে মেরে ফেলবো। কথাটা মনে রাখিস। অর্ণব শিকদার ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। আধারে নিমজ্জিত চারিপাশ। অর্ণব ধীর পায়ে ঘরে প্রবেশ করল। পুরো রুম ড্রিম লাইটের আলোয় আলোকিত। ড্রিম লাইটের স্বল্প আলোয় আনায়ার মায়াবী চেহারা দেখা যাচ্ছে। আনায়া গভীর ঘুমে মগ্ন। অর্ণব এগিয়ে গেল আনায়ার কাছে, পাশে গিয়ে বসলো নিশ্চুপে। একদিনের অসুস্থতায় মেয়েটার মুখ কতটা মলিন হয়ে গিয়েছে, কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। অর্ণব কতক্ষণ আনায়ার মুখের দিকে তাকিয়েছিল তার হিসেব নেই। ঘোর কাটতেই লক্ষ্য করল ঘড়ির দিকে। রাত 3টা বাজে, ঘুমানো প্রয়োজন। অর্ণব আনায়ার কপালে চুমু এঁকে দিয়ে উঠে পড়ল। গায়ের শার্ট ঘামে ভিজে গেছে, চেঞ্জ করা প্রয়োজন। অর্ণব ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বেরিয়ে এগিয়ে গেল বিছানার দিকে।
আনের পাশে শুয়ে ওকে আলতো করে জড়িয়ে ধরল। কয়েক মুহূর্তের মাঝে ঘুমিয়ে গেল। সকালে মিষ্টি আলো অর্ণবের চোখে পড়তেই ওর ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখলো আনেয়া ওর হাতের উপর মাথা রেখে নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে। অর্ণবের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এমনি সময় আনেয়া ওর আগে ঘুম থেকে উঠে পড়ে। অর্ণব তাকালো ঘুমন্ত প্রেয়সীর মুখপানে। আনেয়ার মুখের উপর কিছু চুল পড়ে আছে। অর্ণব চুলগুলো কানের পেছনে সরিয়ে দিল। অগোছালো চুলেও প্রেয়সীকে অর্ণবের নিকট মায়াবী লাগছে। প্রেয়সীর মুখটা ঘিরে যেন সকল মায়ার বসবাস। অর্ণব প্রেয়সীর মুখের মায়ায় হারিয়ে যাচ্ছে। পাশ থেকে ফোনটা বেজে উঠল। অর্ণব ফোন রিসিভ করে কানে ধরল। ওর পাশ থেকে তাপস বলল, স্যার আজকে 10টায় পার্টি অফিসে মিটিং আছে, আপনি যদি ভুলে যান তাই মনে করিয়ে দিলাম। আসলে আমি ভুলে গিয়েছিলাম। ভালোই হলো তুমি মনে করিয়ে দিলে। আমি রেডি হয়ে থাকবো, তুমি ঠিক 9:30টার সময় চলে এসো। ঠিক আছে স্যার। অর্ণব ফোন কেটে দিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 8টা বাজে। উঠে ফ্রেশ হতে চলে গেল। বেরিয়ে দেখলো আনেয়া এখনো ঘুমিয়ে আছে। হাইড্রোজের ওষুধ দেওয়া হয়েছে ওকে, তাই হয়তো ঘুমোচ্ছে। অর্ণব আনেয়াকে না ডেকে নিচে চলে গেল। অর্ণবকে দেখে নীলিমা জিজ্ঞেস করলো, এত সকালে উঠে গেলে যে? আনায়া উঠেছে? অর্ণব সোফায় বসতে বসতে বলল, ঘুম ভেঙে গেল তাই আর কি। আনায়া ওঠেনি, ঘুমাচ্ছে, তাই আমিও ডাকিনি। ভালোই করেছো, না ডেকে মেয়েটার উপর দিয়ে কাজ যা গেল, ও ঘুমাক। তুমি বলো চা নাকি কফি, কোনটা খাবে? কফি। নীলিমা রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর 1 কাপ কফি এনে অর্ণবের সামনে রাখল। অর্ণব কফিটা শেষ করে উপরে চলে এলো। রুমে ঢুকে দেখলো আনেয়া ঘুম থেকে উঠে গেছে। ঘুম ভেঙেছে মহারানীর? হ্যাঁ, ঘুম ভেঙেছে। ফ্রেশ হবে তো? উঠো, আমি তোমাকে হেল্প করছি। আনেয়া খুব সাবধানে উঠে বসলো। অর্ণব আনেয়াকে পাচা করে তুলে নিল। এ কি করছেন? নামান আমায়। আমার হাতে ব্যথা, পায়ে তো কোনো সমস্যা নেই, আমি হেঁটে যেতে পারবো। নামান বলছি। চুপ থাকো, যেভাবে নিয়ে যাচ্ছি সেভাবেই চলো। বেশি কথা বলে ফেলে দেবো কিন্তু। অর্ণব হাতের বাঁধন একটু হালকা করল। আনেয়া ভয়ে শক্ত করে অর্ণবের গলা জড়িয়ে ধরল। অর্ণব হাসলো আনেয়ার কাণ্ডে। অর্ণব আনেয়াকে বেসিনের সামনে দাঁড় করিয়ে দিল। ব্রাশে টুথপেস্ট লাগিয়ে বলল, হা করো। আমাকে দিন, আমি পারবো। কথা নয়, যা বলেছি সেটা করো। অর্ণব আনায়াকে ব্রাশ করিয়ে মুখ ধুইয়ে দিল। টিস্যু নিয়ে সুন্দর করে মুছে দিল। আনায়ার ফ্রেশ হওয়া শেষে ওকে পুনরায় কোলে তুলে এনে বিছানায় বসালো। তুমি এখানেই বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। অর্ণব বেরিয়ে গেল। কিছুক্ষণের মাঝে ফিরে এলো ওর হাতে স্যুপের বাটি। আনায়ার চোখ মুখ কুঁচকে নিল। অর্ণব আনায়ার মুখের সামনে চামচ ধরতেই আনায়ার নাক সিটকে বলল, স্যুপ? আমি খাবো না। কাল থেকে স্যুপ আর স্যুপ শুধু খাইয়ে চলেছেন, আমার আর ভালো লাগছে না। আপনি এটা আমার সামনে থেকে সরান তো, আমি খাবো না। তা বললে কি হবে? তোমাকে তো খেতেই হবে, খেয়ে ওষুধ খেতে হবে তো। তাড়াতাড়ি হা করো দেখি। বললাম তো খাবো না। এভাবে বলে না শোনা, এখন কষ্ট করে স্যুপটা খেয়ে নাও প্লিজ। খাওয়ার পর তোমাকে ওষুধ খেতে হবে তো। আনায়া আর কথা বাড়ালো না, চুপচাপ খেয়ে নিল। আনায়াকে খাওয়ানো শেষে অর্ণব নিচে যেয়ে খেয়ে আসলো। অর্ণব তৈরি হচ্ছে আর আনায়া তাকিয়ে ওকে দেখছে। মানুষটাকে সাদা পাঞ্জাবিতে খুবই স্নিগ্ধ লাগে। অর্ণব আনায়ার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আনায়াকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কিছু বলবে? আনায়া মাথা নেড়ে না। বোঝালো। অর্ণব রেডি হওয়া শেষে আনায়ার সামনে বসলো। কপালে চুমু দিয়ে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, কোনো কিছুর দরকার হলে ভাবি বা মিহিকে ডেকে নিও। খুব জরুরি মিটিং না হলে যেতাম না। আমি চেষ্টা করবো তাড়াতাড়ি আসার। রেস্ট করো, আর পাকনামি করে নিচে নামবা না কিন্তু। আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে আমার ভয়াবহ কিছু হয়েছে। হাতে সামান্য একটা গুলি লেগেছে, এই তো। অর্ণব আনায়ার গালে হাত রেখে চোখের দিকে তাকিয়ে বলল, তোমার কাছে এটা সামান্য হতে পারে, বাট আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তোমার সামান্য আঘাত আমার বুকে ক্ষত সৃষ্টি করে। বাদ দাও, প্রেমিক হৃদয়ের ক্ষত তুমি বুঝবা না। অর্ণব রুম থেকে বেরিয়ে গেল। আনায়া ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। সত্যি কি ও অর্ণবকে বুঝতে পারেনি? ও তো এমনই বলেছিল।
অর্ণব যেন ওকে নিয়ে বেশি টেনশন না করে তাই। একটু পরে আবির এসে আনায়ের সাথে কথা বলে গেল। মিহি এলো তারও কিছুক্ষণ পর। দুবোন মিলে গল্প করলো অনেকটা সময়। সকাল গড়িয়ে দুপুর হলো। অর্ণব এখনো বাসায় আসেনি। আশালতা বেগম এসে আনায়াকে খাইয়ে দিয়ে গেছেন। অর্ণব এলো তারও ঘন্টা খানেক পরে। সকালের পরিপাটি পাঞ্জাবি ঘামে ভিজে গেছে। সোজা সাবান নিতে চলে গেল। বের হতেই নীলিমা ডাকলো খাওয়ার জন্য। অর্ণব আনায়ের সাথে কথা বলার সুযোগ পেল না, নিচে চলে গেল খেতে। খাওয়া শেষ করে এসে বিছানায় শুয়ে পড়ল আনায়ার পাশে। আনায়া অর্ণবের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমি কি সত্যি আপনাকে বুঝতে পারি না? আমি ব্যর্থ আপনাকে বুঝতে? আপনার মনের অনুভূতি জানতে কি আমি ব্যর্থ? অর্ণব অবাক হলো। সকালবেলা কি না কি বলে গেছে, মেয়েটা এখনো সেটা মনে রেখেছে। বোকা মেয়ে, ওটা তো আমি কথার কথা বলছিলাম। তুমি সেটা এখনো মনে রেখেছো? সত্যি কি কথার কথা? হ্যাঁ সত্যি। এখন এটা নিয়ে মন খারাপ করো না। আনায়া আর কথা বাড়াল না। এভাবেই দিন কাটতে লাগলো। আনায়া সবার সেবায় আগের থেকে এখন অনেকটা সুস্থ। মাঝে দুবার অর্ণবদের বাড়ির লোক এসে আনায়াকে দেখে গিয়েছে। অহনা তো যখন তখন আনায়াকে দেখতে চলে আসে। দুজনে মিলে গল্প করে। আনায়ার সবার এই ভালোবাসা খুবই ভালো লাগে। ও এই ভালোবাসাগুলো উপভোগ করে। আনায়া অনেকটা সুস্থ, তাই ওরা অর্ণবদের বাড়িতে চলে এসেছে। অর্ণব বাড়িতে নেই, বাহিরে গিয়েছে। অহনা ইউনিভার্সিটিতে। আনায়া একা একা কী করবে ভেবে পেল না। এভাবে বসে থাকতেও ভালো লাগছে না। আনায়ার চোখ পড়ল বুক সেলফে। আনায়া উপন্যাসের একটা বই নিল পড়ার জন্য। কয়েক পৃষ্ঠা পড়তেই আনায়া একটা খাম পেল। ওর ভ্রু কুঁচকে গেল। বইয়ের মাঝে খাম কি করে এলো? কার এই খাম? এখানে বা কে করছে? আনায়ার মনে আগ্রহ জাগলো ভেতরে কি আছে সেটা দেখার। ও নিজের আগ্রহ ধরে রাখতে না পেরে খামটা খুলল। ভেতরে একটা কাগজ। আনায়া কাগজটা বের করে খুলল। কাগজটা খুলতেই আনায়ার মাথা ঘুরে গেল। এটা কিভাবে সম্ভব? আনায়া বিস্মিত নয়নে চেয়ে আছে। এটা কিভাবে সম্ভব? ওর লেখা চিঠি অর্ণবের কাছে কি করে এলো? এই বইয়ের মাঝেই বা কি করছে? এই চিঠি তো ও চিঠির সেই প্রেমিকের জন্য লিখেছিল। তাকে দেওয়া চিঠি কিভাবে অর্ণবের কাছে এলো? আনায়ার মাথা ঘুরছে, কিছুই মাথায় আসছে না। চিঠির মানুষটা তো নিশান। সেই মতে এই চিঠি তো নিশানের কাছে থাকার কথা, কিন্তু এই চিঠি অর্ণবের কাছে কি করছে? ওর কাছেই বা কিভাবে এলো? আনায়ার মাথায় প্রশ্ন কিলবিল করছে, কিন্তু এর উত্তর ওর কাছে নেই। আনায়া পায়চারি করছে, অপেক্ষা করছে অর্ণব কখন বাসায় আসবে তার জন্য। আনায়ার মাথায় এলো সেদিনের কথা। সেদিন বৃষ্টিতে অর্ণবের করা সকল কার্যকলাপ হুবহু চিঠির সাথে মিলে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে অর্ণব কিভাবে চিঠির কথা জানলো? আনায়ার মনে প্রশ্নের অভাব নেই, তবে তার উত্তর দেওয়া মানুষটা যে এখানে নেই। আনায়া অনেকক্ষণ পায়চারি করল, তবে অর্ণবের দেখা নেই। আনায়া আর ধৈর্য ধরতে পারছে না। এত এত প্রশ্ন জমেছে ওর মনে। আনার ডালগুলো অর্ণবের নম্বরে। প্রথমবার কেটে গেল। একে একে বার কয়েক ফোন দিল। পঞ্চমবারের সময় ফোন রিসিভ হলো। আনায়া অপর পাশের মানুষটাকে কিছুই বলতে না দিয়েই বলা শুরু করলো, এমপি সাহেব কোথায় আপনি? কখন আসবেন বাসায়? অপর পাশ থেকে অর্ণব বলে উঠল, আমি মিস করছো বুঝি? এমন কিছুই না, আপনি বলেন না কখন আসবেন। তাহলে কেমন কিছু? কথা না বাড়িয়ে যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? এখন দেখছি বউয়ের সাথে রসিকতাও করা যাবে না। বউ সারাদিন সিরিয়াস মোডে থাকে। আপনি বলবেন নাকি আমি কল কেটে দিব? এত রাগ করলে চলে? রাগিনি। এই তো ঘন্টাখানেক সময় লাগবে আসতে। কেন বলো তো? আনায়ার মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো। ফোনটা এক পাশের কান থেকে অপর পাশে নিল। ফিসফিস করে বলল, আসলে হয়েছে কি এমপি সাহেব, আমার না আপনাকে শক্ত করে একটা চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু আপনি তো এখন বাসায় নেই, তাই কখন আসবেন সেটা জানতেই ফোন দিলাম। বলা তো যায় না, আপনি আসার আগে যদি আবার মুড চেঞ্জ হয়ে যায় আমার। তুমি তোমার মুড ধরে রাখো, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। বউ নিজে থেকে চুমু খেতে চাইছে, এমন মোক্ষম সুযোগ হাতছাড়া করা যাবে না। তাড়াতাড়ি আসেন, নইলে মুড চেঞ্জ হয়েও যেতে পারে। আনায়া কল কেটে দিল। নিজেকে বাহবা দিয়ে নিজেই হেসে দিল। এই যে এখন অর্ণব তাড়াহুড়ো করে চলে আসবে, ও তো এটাই চায়। এতক্ষণ ও ছটফট করেছে অর্ণবের আসার, এখন অর্ণব ছটফট করবে ওর কাছে আসার জন্য।
আনায়ার মনে এখন কিছুটা স্বস্তি লাগছে। আনায়া অর্ণবের অপেক্ষায় ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। গেট দিয়ে অর্ণবের গাড়ি ঢুকলো। আনায়া দেখলো অপেক্ষা করছে অর্ণব কখন ঘরে আসবে আর ও নিজের প্রশ্নের উত্তর পাবে। অর্ণব ঘরে এসে আনায়াকে খুঁজলো, না পেয়ে ব্যালকনিতে এলো। আনায়া উল্টো দিকে ঘুরে আছে। অর্ণব পেছন থেকে আনায়াকে জড়িয়ে ধরল। আনায়া অর্ণবের উপস্থিতি আগেই টের পেয়েছে, কিন্তু পিছু ফিরেনি।